সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভ সকাল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি তোমাদের এই অনলাইন ক্লাস। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের অষ্টম অধ্যায়ের উপর কথা বলবো। অষ্টম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যার পরিচিতি এই বিষয়ের উপর তোমাদের এর আগে আমি একটা ক্লাস নিয়েছি। সেটা ছিল বাংলাদেশের জনসংখ্যার পরিবর্তনশীলতা, সেই বাংলাদেশের জনসংখ্যার পরিবর্তনশীলতা এবং বাংলাদেশের জনসংখ্যার যে একটা চিত্র, সেই বিষয়ের উপর আমি তোমাদের এই ক্লাসটা নিয়েছিলাম। আর আজকে আমি তোমাদের যে বিষয়ের উপর কথা বলবো, বাংলাদেশের জনসংখ্যার যে স্থানান্তর, সেই স্থানান্তরের উপরে। তো চলো ফিরে যাওয়া যাক আলোচনায়। বাংলাদেশের যে জনসংখ্যা পরিচিতি, এই বাংলাদেশের জনসংখ্যা পরিচিতির বাংলাদেশের জনসংখ্যার স্থানান্তর যে বিষয়, সে বিষয় নিয়ে কথা বলছি। স্থানান্তর আসলে কি? স্থানান্তর কথাটা শুনে কি মনে হচ্ছে? এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বা এক স্থান থেকে অন্য স্থানে গমন। এই যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বা এক স্থান থেকে অন্য স্থানে গমন, সেই বিষয়টাকে বলা হচ্ছে স্থানান্তর বা অভিগমন। এখন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে কেন যায় বা এক জায়গা থেকে অন্য জায়গায় কেন গমন করে? দেখো, মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছে। এখন আমি যদি বলি আমি বাড়ি থেকে বাজারে যাচ্ছি, এটাকে কিন্তু আমি অভিগমন বা স্থানান্তর বলবো না। আবার আমি কোনো একটা কাজের উদ্দেশ্যে গ্রাম থেকে শহরে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমি কি করব? বসবাস করব, বা সেখানে গিয়ে আমি একটা চাকরি খুঁজে নেব, বা সেখানে গিয়ে আমি পড়াশোনা করব, এরকম এই বিষয়টাকে কিন্তু আমরা আবার বলবো অভিগমন বা স্থানান্তর। তাহলে অভিগমন বা স্থানান্তর যে বিষয়টা, সেই বিষয়টা আমরা একটু দেখি সেটা কাকে বলে। মানুষ যখন এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তথা আবাসস্থলের পরিবর্তন করে, তখন সেটাকে বলা হচ্ছে স্থানান্তর বা অভিগমন। তাহলে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় গেলেই হবে না, কি করতে হবে? আবাসস্থলের পরিবর্তন ঘটাতে হবে। যখন মানুষের এক জায়গা থেকে অন্য স্থানে যাওয়ার কারণে আবাসস্থলেরও পরিবর্তন হয়ে যায়, তখন সেই বিষয়টাকে বলা হচ্ছে স্থানান্তর বা অভিগমন। এই যে স্থানান্তর বা অভিগমন, এই স্থানান্তর বা অভিগমন দুইভাবে সংঘটিত হয়ে থাকে, একটা অভ্যন্তরীণ আর এক হচ্ছে আন্তর্জাতিক। তো অভ্যন্তরীণ যে স্থানান্তর, প্রত্যেকটা দেশের একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে বা নির্দিষ্ট সীমারেখা আছে। এই নির্দিষ্ট সীমারেখার মধ্যে মানুষ যখন এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, সেই বিষয়টাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন বা অভ্যন্তরীণ স্থানান্তর। দেশের ভিতরে এক স্থান হতে অন্য স্থানে গমন হলো অভ্যন্তরীণ স্থানান্তর। এটি কি হতে পারে? গ্রাম থেকে গ্রামে হতে পারে, গ্রাম থেকে শহরে হতে পারে, আবার শহর থেকে গ্রামে হতে পারে, আবার শহর থেকে শহরেও হতে পারে। এটা তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করি। গ্রাম থেকে গ্রামে, ধরো এক গ্রামে তোমার বাবার এক গ্রামে কিছু জমি আছে, সেখানকার বসত বাড়ি খুবই ছোট, সেখানে তোমাদের বসবাস করতে অসুবিধা হয়। তোমার বাবা কি করলো? অন্য একটা গ্রামে আরো বেশি জায়গা কিনে সেখানে একটা বসত বাড়ি গড়ে তুললো। তাহলে তোমরা কি করবা? আগে সেই পুরনো বাড়ি ছেড়ে দিয়ে নতুন বাড়িতে যাবা। তাহলে এক গ্রাম থেকে তখন কি হলো? অন্য গ্রাম হয়ে গেল। এটা গ্রাম থেকে গ্রামে স্থানান্তর। আবার আসো গ্রাম থেকে শহরে। এবার আসো, আমাদের অনেকেরই বাবা মা চাকরি করে, তো গ্রাম থেকে কারো বাবা মার একটা ভালো চাকরি শহরে হয়েছে, তখন কি করবে? তখন অবশ্যই তারা পরিবারকে শিফট করে শহরে নিয়ে যাবে। এ ধরনের স্থানান্তরকে আমরা বলবো গ্রাম থেকে শহরে স্থানান্তর। এবার আসো শহর থেকে গ্রামে। কারো বাবা মার চাকরি শেষ হয়ে গেছে, সে শহরের বাড়িটা কি করবে? ছেড়ে দিবে। ছেড়ে দিয়ে সে কোথায় যাবে? গ্রামে ফিরে যাবে। তখন কিন্তু এই ধরনের স্থানান্তরটাকে আমরা বলে থাকি শহর থেকে গ্রামে স্থানান্তর। শুধু যে চাকুরির ক্ষেত্রে মানুষের স্থানান্তর হয়ে থাকে বিষয়টা এমন না, আরো অনেকগুলো কারণে স্থানান্তর হয়ে থাকে, সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। এবার আসো শহর থেকে শহরে স্থানান্তর। কারো বাবা মা চাকরি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যায়, তো তখন কি হয়? একটা শহর থেকে অন্য একটা শহর বা একটা উপজেলা থেকে অন্য একটা উপজেলা, এরকম তো হয়ে থাকে। এই ধরনের যে স্থানান্তর, সেই স্থানান্তরটাকে আমরা বলবো শহর থেকে শহরে স্থানান্তর। তাহলে এই যে স্থানান্তর বা অভিগমন, এই বিষয়টা কি, এটা নিয়ে তো তোমরা বুঝতে পেরেছো আশা করি। তাহলে আসি, এই যে অভ্যন্তরীণ স্থানান্তর আমি বললাম, একটা নির্দিষ্ট একটা দেশের মধ্যে যখন এক স্থান থেকে মানুষ অন্য স্থানে গমন করে, তখন সেই বিষয়টাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর বা অভ্যন্তরীণ অভিগমন। এই অভ্যন্তরীণ অভিগমনটা কেন হয়ে থাকে? আমি তোমাদেরকে বারবারই উদাহরণ দিলাম চাকুরির। তাহলে চাকুরি কিন্তু একটা স্থানান্তরের কারণ হতে পারে। তাহলে আসি আমরা অভ্যন্তরীণ স্থানান্তরের পিছনে। প্রথমত আসো আর্থিক সংকট। যখন মানুষের আর্থিক সংকট দেখা দেয়, পরিবারকে সে সাপোর্ট দিতে পারতেছে না, তখন কি করে? সে কাজের সন্ধানে
এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু গমন করে। আমরা খেয়াল করে দেখি গ্রামীণ সমাজ ব্যবস্থায় অনেক লোক আছে কৃষিজীবী, যারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। অনেক লোক আছে যাদের জমি জমা কিছু নাই, তারা কি করে কাজের সন্ধানে শহরে চলে আসে। ঠিক আছে, তাহলে তাদের কি এই আর্থিক সংকটের কারণে তখন কি করতে হলো, গ্রাম থেকে শহরে আসতে হলো। আবার আসো দারিদ্রতা। এই আর্থিক সংকট এবং দারিদ্রতা দুটো বিষয় কিন্তু পাশাপাশি অবস্থান করে। অনেক দরিদ্র লোকজন আছে যারা গ্রামে কাজ করতে পারছে না বা কাজ খুঁজে পাচ্ছে না, তখন তারা কি করে শহরে আসে, এসে কি করে রিক্সা চালায়, গার্মেন্টসে কাজ করে, আরো বিভিন্ন ধরনের শিল্প কারখানায় কাজ করতে পারে। তো এই বিষয়টা কিন্তু অভ্যন্তরীণ স্থানান্তরের একটা কারণ। এরপরে আসো মাথা পিছু জমির পরিমাণ। গ্রামে কারো জমি আছে ধরে নাও 8%, কারো বাবার বা কারো কোনো পরিবারে জমি আছে 8%, তারা 4 ভাই। তাহলে এই 8% জায়গা 4 ভাইয়ের মধ্যে ভাগ হয়ে যাবে 2% করে, এক একজন 2% করে অংশ পাবে। তো 2% অনেক কম জায়গা, সেখানে দেখা যাচ্ছে যে বসত বাড়ি তৈরি করে আবাদের কোনো জমি থাকছে না বা কাজ করার কিছু থাকছে না, মাথাপিছু ভূমির পরিমাণটা তখন কিন্তু কমে যাচ্ছে। তো মাথাপিছু ভূমির পরিমাণটা যখন কমে যায় তখন কিন্তু সেই জমিটা বিক্রি করে দিয়ে দেখা যাচ্ছে কম দামে যেখানে অন্য কোনো গ্রামে জমি পাওয়া যায় সেখানে কিন্তু কিনে একটা বসত বাড়ি স্থাপনশীল করতেই পারে। তাহলে এই যে মাথাপিছু জমির পরিমাণ সেটা যদি কম হয় তাহলেও কিন্তু স্থানান্তরটা সংঘটিত হয়ে থাকে। তারপর উন্নত জীবনযাপনের আশাতেও কিন্তু স্থানান্তর হয়ে থাকে। গ্রামে অনেক মানুষ আছে যারা কি করে তাদের ছেলে মেয়েকে পড়াশোনা করানোর জন্য বা চাকুরির সুবাদে বা ব্যবসা বাণিজ্যের সুবাদে কি করে গ্রাম থেকে শহরে চলে আসে। তাহলে কেন তারা আসে? এই উন্নত জীবনযাপনকে কেন্দ্র করে কিন্তু তারা আসে। আর এরপরে বেকারত্ব দূরীকরণে আসি আমরা। গ্রামে অনেক বেকার যুব সমাজ আছে যারা কি করে, যারা চাকুরির সন্ধানে বা অন্য কোনো কাজের সন্ধানে শহরে গমন করে। তাহলে বেকারত্ব দূরীকরণের জন্য এই অভ্যন্তরীণ স্থানটা কাজ করে থাকে। তারপর গ্রামের তুলনায় কিন্তু শহরে সবসময়ই চাকুরির সুবিধা বলো, ব্যবসা বাণিজ্যের সুবিধা বলো, সব ধরনের সুবিধা কিন্তু বেশি। এই ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি হবে বা ব্যবসা বাণিজ্যের সুযোগ পাবে, এই কারণেও কিন্তু অনেকে গ্রাম থেকে শহরে চলে আসে। এই স্থানান্তরটাও অভ্যন্তরীণ স্থানান্তর। তারপর গ্রামের তুলনায় শহরে কিন্তু চাকরি প্রাপ্তির সুবিধা অনেক বেশি। শহরে বিভিন্ন ধরনের শিল্প কারখানা আছে, গার্মেন্টস আছে, আরও অনেক অফিস আদালত আছে যেখানে চাকরি প্রাপ্তির সুবিধাটা একটু বেশি। এই চাকরি প্রাপ্তির সুবিধার কারণেও মানুষের অভ্যন্তরীণ স্থানান্তর ঘটে থাকে। আর পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি। খেয়াল করে দেখো, আমরা যদি আদিম যুগে ফিরে যাই তখন কিন্তু পরিবহন যোগাযোগ ব্যবস্থার এতটা উন্নয়ন ছিল না। তখন কিন্তু মানুষের এতটা স্থানান্তরও হতো না এক জায়গা থেকে অন্য জায়গায়। তারা জীবিকার তাগিদে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত ফলমূল সংগ্রহের জন্য, শিকারের জন্য। কিন্তু বর্তমান সময়ে এসে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণেও কিন্তু মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়ে থাকে। এই যে স্থানান্তর, অভ্যন্তরীণ স্থানান্তর, এই অভ্যন্তরীণ স্থানান্তরের কিছু ফলাফল আছে, সেটা একটু আমরা খেয়াল করে দেখি। এই অভ্যন্তরীণ স্থানান্তর সংঘটিত হয় যখন, তখন এর কিছু সুফলও আছে আবার কিছু কুফলও আছে। তো সুফলগুলো কি? এখানে আমি বললাম যে যেই কারণগুলোর জন্য অভ্যন্তরীণ স্থানান্তর ঘটে ঠিক সেগুলোই কিন্তু আবার অপোজিটভাবে ফলাফল। তো সুফলের মধ্যে আছে দেখো, অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে একটা মানুষ কি হচ্ছে, চাকরি পেয়ে যাচ্ছে। তাহলে চাকরি প্রাপ্তির সুবিধা। খেয়াল করে দেখো, গ্রামীণ সমাজ ব্যবস্থায় গ্রামে অনেক নারী আছে যারা গ্রামে কিন্তু কোনো কাজের সুযোগ পাচ্ছে না, তারা শহরে এসে কি করে, একটা গার্মেন্টসে ঢুকে যায়, সেখানে কাজ করে। তাহলে নারীদের কর্মসংস্থান, সেটাও কিন্তু এই অভ্যন্তরীণ স্থানান্তরের কারণেই সম্ভব হয়েছে। তারপরে আসো কৃষি অকৃষি খাতে বিনিয়োগ। যারা গ্রাম থেকে শহরে এসে চাকুরি, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছে, তারা কি করে, একটা উপার্জনের সঙ্গে সম্পৃক্ত হয়। এই উপার্জনের সঙ্গে সম্পৃক্ত হয়ে তারা যে ইনকামটা করে সেটা আবার কি করে, গ্রামে যারা থাকে তাদের পিছনে কিন্তু ব্যয় করে, বা গ্রামে যদি জমি থাকে সেখানকার কৃষি কাজের পিছনে ব্যয় করে। তাহলে এই যে কৃষি অকৃষি খাতে যে বিনিয়োগ, সেই বিনিয়োগটাও এই অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে ঘটে থাকে। উন্নত জীবনযাত্রা নিয়ে আমি এর আগেও কথা বলেছি, মানুষ উন্নত জীবনযাপনের জন্য কিন্তু অভ্যন্তরীণ স্থানান্তর করে থাকে, আবার ব্যবসা বাণিজ্যের জন্য অভ্যন্তরীণ স্থানান্তর করে থাকে। এগুলোই অভ্যন্তরীণ স্থানান্তরের সুফল। এরপরে আসে কুফল। গ্রাম থেকে অনেক লোক কি করে, শহরে আসে। তো শহরে এসে তাদের একটা থাকার জায়গার বা আবাসস্থলের প্রয়োজন হয়। তো শহরে এসে তাদের যখন আবাসস্থলের প্রয়োজন হয়, তারা ভালো একটা জায়গায় অনেক টাকা
তারা যেহেতু তখন ভালো কিছু করে না, তখন কিন্তু অনেক টাকা ব্যয় করে ভালো একটা আবাসস্থল খুঁজে নিতে পারে না। তখন এই আবাসস্থলের জন্য তাদেরকে কিসের আশ্রয় নিতে হয়? বস্তির আশ্রয় নিতে হয়। তখন এই যে বস্তি সৃষ্টি হয়, এটা কিন্তু একটা সমস্যা। আবার দেখো, গ্রাম থেকে বা অন্য শহর থেকে লোকজন যখন অন্য আরেকটা শহরে আসে, সেখানে জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পায়। জনসংখ্যা যখন ধীরে ধীরে বৃদ্ধি পায়, তখন কিন্তু দ্রব্যমূল্যের দামও বৃদ্ধি পায়। তো এই যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এটাও কিন্তু একটা কুফল। তারপরে দেখো, গ্রাম থেকে শহরে এসে এই যে বস্তিতে অনেক লোকজন বসবাস করছে, তারপরে এখান থেকে অনেক লোক আছে যারা কাজের সন্ধান পায় না, তখন কিন্তু তারা অপরাধ প্রবণতার দিকে ছুটে পড়ে, যেমন চোরাচালান, ছিনতাই, এ ধরনের বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা এবং সামাজিক সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এইগুলোই অভ্যন্তরীণ অভিগমনের বা অভ্যন্তরীণ স্থানান্তরের কুফল। তাহলে অভ্যন্তরীণ অভিগমনটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা আলোচনা করব আন্তর্জাতিক অভিগমন। এবার আসি আন্তর্জাতিক স্থানান্তরে। আন্তর্জাতিক স্থানান্তর মানে এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর বা এক দেশ থেকে অন্য দেশে গমন। এই যে একটা দেশ বা একটা নির্দিষ্ট ভূখণ্ড ছেড়ে অন্য একটা ভূখণ্ডে চলে যাওয়া, একটা দেশ ছেড়ে অন্য একটা দেশে চলে যাওয়া, এই বিষয়টাকে বলা হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তর বা আন্তর্জাতিক অভিগমন। মানুষ যখন বসবাসের উদ্দেশ্যে এক দেশ থেকে কি করে অন্য দেশে গমন করে, তখন তাকে আন্তর্জাতিক অভিগমন বলে। খেয়াল করে দেখো, তোমাদের পরিবার বা তোমাদের আত্মীয় স্বজন এসবের মধ্যে অনেকেই আছে যারা বিদেশে কর্মরত অবস্থায় আছে, অনেকে আছে যারা স্কলারশিপ নিয়ে চলে গেছে, অনেকে আছে যারা উন্নত জীবনযাপনের জন্য চলে গেছে, আবার অনেকে আছে কর্মসংস্থানের জন্য চলে গেছে। এই যে এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া বা এই যে বিষয়টা, এই বিষয়টাকে বলা হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তর বা আন্তর্জাতিক অভিগমন। এই যে আন্তর্জাতিক অভিগমন বা আন্তর্জাতিক স্থানান্তর, এই আন্তর্জাতিক স্থানান্তরের পিছনে কিছু কারণ আছে। এর মধ্যে আসি উন্নত জীবনযাপন। মানুষ যখন উন্নত জীবনযাপনের আশা করে থাকে যে আমি বিদেশে বসবাস করব, আমার সেখানে ভালো একটা চাকরি হবে, ভালো একটা বাড়ি হবে, গাড়ি হবে, সেখানকার জীবনযাত্রা অন্যরকম হবে, এরকম উন্নত জীবনযাপনের আশায় মানুষ কি করে? বিদেশে পাড়ি জমায়। এই যে বিষয়টা, এটাই হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তর। এরপরে আসো উন্নত শিক্ষা। অনেকেই আছে উন্নত শিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে কি করে? দেশের বাইরে চলে যায়। তাহলে এই যে উন্নত শিক্ষার কারণে অনেকে কি করছে? আন্তর্জাতিক অভিগমন ঘটাচ্ছে। এরপর আসে কর্মসংস্থান। অনেকে কি করে? দেশে কোনো কাজ তার ভালো লাগছে না বা দেশে কোনো কাজের সুযোগ পাচ্ছে না, তখন কি করে? সে টাকা পয়সা খরচ করে বিদেশে পাড়ি জমায়। কেন পাড়ি জমায়? কর্মসংস্থানের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, আবার ভালো একটা চাকরির জন্য। এই সবগুলো কারণে কিন্তু একই। এরপরে আসো পদোন্নতি। পদোন্নতিতে দেশে অনেক ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, শিক্ষক আছে, অনেকে আছে যারা কি করে? ভালো, এর চাইতেও ভালো অবস্থানে যাওয়ার জন্য বা পদোন্নতির জন্য দেশ থেকে কি করে? বিদেশে গমন করে। এই বিষয়টিও কিন্তু আন্তর্জাতিক স্থানান্তরের মধ্যে পড়ে। এই যে আন্তর্জাতিক স্থানান্তর, এই আন্তর্জাতিক স্থানান্তরের কিছু ফলাফলও আছে। এই ফলাফলের মধ্যে প্রথমত আসি আমরা সুফলে। আমাদের অনেকেই আছে যারা বিদেশে বসবাস করে, তারা কি করে? বিদেশ থেকে একটা নির্দিষ্ট পরিমাণের টাকা দেশে কিন্তু স্থানান্তর করে, যেটাকে আমরা বলি রেমিটেন্স। এক কথায় বাংলাদেশ কি করে? বৈদেশিক মুদ্রা অর্জন করে তাদের মাধ্যমে। তাহলে এই বৈদেশিক মুদ্রা অর্জনও হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তরের কিন্তু একটা ফলাফল। এরপরে আসো, বিদেশে বসবাসরত এই যে লোকগুলো আছে, তারা আমাদের দেশে তাদের ইনকামের কিছু একটা অংশ পাঠিয়ে দিচ্ছে। এই অংশটা আমরা কি করছি? ব্যবসা বাণিজ্যের কাজে লাগাচ্ছি, কৃষি খাতে বিনিয়োগ করছি, এরকম বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করছি, শিল্প খাতে বিনিয়োগ করছি। তাহলে কৃষি খাতে বিনিয়োগ, শিল্প খাতে বিনিয়োগ, এগুলো কিন্তু আন্তর্জাতিক স্থানান্তরের একটা ফলাফল। আবার যখন এক দেশ থেকে অন্য দেশে মানুষ চলে যাচ্ছে, সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করছে, চাকুরি করছে, মানে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। তাহলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিটাও আন্তর্জাতিক স্থানান্তরের একটা সুফল। এরপরে আমরা চলে যাই, এই যে আন্তর্জাতিক স্থানান্তর, এই আন্তর্জাতিক স্থানান্তরের কারণে কিছু কুফলও আছে। তোমরা খেয়াল করে দেখো, এই যে তোমাদের ক্যাম্পাস দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে, তোমাদের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ নাই, কেন? কোভিড-19 করোনা মহামারী পরিস্থিতির কারণে। এই যে কোভিড-19 মহামারী পরিস্থিতিটা কেন সৃষ্টি হলো? এটা একটা রোগের সংক্রমণ। এটা কিন্তু এক দেশ থেকে অন্য দেশে, সেখান থেকে আবার অন্য দেশে, এভাবেই কিন্তু ছড়িয়েছে। তো এই যে বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ, শুধু কোভিড-19 করোনা মহামারী না, এরকম আরও অনেক রোগ আছে, যেমন HIV, এইডস,
তারপর সার্স, তারপর এরকম আরও অনেক রোগ আছে যে রোগগুলোর সংক্রমণ কিন্তু এই স্থানান্তরের কারণে সংঘটিত হয়ে থাকে। তারপরে এই স্থানান্তরের কারণে পরিবেশগত পরিবর্তন হয়ে থাকে, বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি হয়ে থাকে, যেমন মানুষের ভাষাগত পরিবর্তন হয়, আচার আচরণ বদলে যায়। একটা দেশ থেকে তুমি যখন অন্য একটা দেশে যাবা, অবশ্যই সেখানকার ভাষা তোমাকে আয়ত্ত করতে হবে, সেখানকার আবহাওয়া জলবায়ু তোমাকে তোমার শরীরের সঙ্গে খাপ খাওয়াতে হবে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু সমস্যা সৃষ্টি করে থাকে। এইগুলোই আন্তর্জাতিক স্থানান্তরের কুফল। তাহলে আমরা আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার পরিচিতি, অষ্টম অধ্যায়। এই অষ্টম অধ্যায়ে স্থানান্তর যে টপিকসটা আছে এই স্থানান্তরের উপরে তোমাদের সঙ্গে কথা বললাম। পরবর্তীতে তোমাদের সঙ্গে আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই ঘরে থাকবে। ধন্যবাদ।